প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ও পেইন্টিং বিভাগের অধ্যাপক ডক্টর দুলাল চন্দ্র গাইন। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন স্যার? ভালো। যেমনটি বলছিলাম দর্শককে যে চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি। যখন চারুকলা শুরু হয়েছিল তখন তার অনুষদ ছিল না, তখন ছিল আর্ট কলেজ। সেই সময়টা থেকে ৭৫ বছর মানে একটা অনেক বড় সময়। যে কোনো ইনস্টিটিউটের অদল বদল, অনেক রকম চড়াই উতরাই পাড়ি দিয়ে আজকের যেই সময়টা বা আজকের যে অবস্থানটা সে পর্যন্ত আসতে আসলে অনেক কাঠখড় পুরোতে হয়েছে। শুরুর দিকের গল্পটা বা শুরুর দিকের ইতিহাসটা যদি আপনার কাছে জানতে চাই যে কিভাবে আসলে চারুকলা আর্ট কলেজের শুরুটা হলো। আসলে আজ থেকে ৭৫ বছর আগে ১৯৪৮ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে এবং তার কিছু সহকর্মীদের নিয়ে, যে সকল সহকর্মীর মধ্যে অন্যতম ছিলেন আনোয়ারুল হক, শফিউদ্দিন আহমদ, শফিকুল আমিন সহ আরও ৬ জন তার সাথী ছিলেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। তাদের নিয়ে ঢাকায় গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস তখনকার প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে কলেজ, এরপর ইনস্টিটিউট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার ইনস্টিটিউট এবং পরবর্তীতে অনুষদে রূপান্তরিত হয়। এই হচ্ছে এর সঠিক মানে সংক্ষিপ্ত ইতিহাস। তো আমি আরও ওই সময়ের প্রেক্ষাপটটা একটু দু এক কথায় বলি। অবশ্যই। কারণ ৪৭ সালে দেশভাগ কিন্তু আমাদের পূর্ব বাংলার, তৎকালীন পূর্ব বাংলার শিল্প সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। কারণ দেশভাগের ফলে কলকাতা থেকে গেল ইন্ডিয়ার মধ্যে, আমাদের ঢাকা বা পূর্ববঙ্গের এই অংশ পাকিস্তানের সাথে যুক্ত হলো। আগে শিল্প সংস্কৃতির কেন্দ্র ছিল কলকাতা, সেখানে কিন্তু গিয়ে যে লেখাপড়া করা বা চর্চা করার মানে দরজা বন্ধ হয়ে গেল। আবার আর একটি ঘটনা ঘটল, যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, অধিকাংশ হিন্দু যেসব শিল্পী ছিলেন, শিক্ষক ছিলেন, তারা শিফট করলো ভারতে বা পশ্চিমবঙ্গে। সেই সুযোগে আবার ওখানে যারা মুসলিম সম্ভ্রান্ত বা মুসলিম শিল্পী বা এরকম যারা ছিলেন, তাদেরও একটা সুযোগ ঘটলো এই পূর্ববঙ্গে বা তৎকালীন পাকিস্তানে আসার। তো এই সময় আবার আর একটা ঘটনা ঘটলো, যেহেতু এখানকার শিক্ষার্থীরা গিয়ে কলকাতায় অধিকাংশ গিয়ে শিল্প শিক্ষা নিত, তাদের জন্য একটা প্রতিষ্ঠানের দরকার, সেটা স্কুল হোক বা কলেজ হোক। এই সময় জয়নুল আবেদিন বা তার সহকর্মীরা মিলে এই উদ্যোগটা নেয়। সেখানে কলকাতায় যারা পূর্ব বাংলার রাজনৈতিক নেতা ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, তারা তাকে সমর্থন দেয়। পরবর্তীতে ওনারা চলে আসেন দেশভাগের পরপরই। আপনি জানেন যে জয়নুল আবেদিন, আমি যাদেরকে নাম বললাম, এরকম ৬-৭ জন এখানে চলে আসেন। এসে ৪৮ সালে এই গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস প্রতিষ্ঠাকালীন সময় নাম ছিল, এটি প্রতিষ্ঠা করেন। তো এটাকে শুধু আমাদের শিল্প শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকেনি কিন্তু প্রতিষ্ঠানটা, অবশ্যই আমাদের আধুনিক শিল্প শিক্ষার যাত্রা শুরু হয়েছে এটার মধ্য দিয়ে। আবার আধুনিক শিল্প চর্চারও যাত্রা শুরু এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। শুধু আমি বলবো শিল্প সাংস্কৃতিক যত কর্মকাণ্ড ছিল টোটাল তার কেন্দ্রবিন্দু ছিল তখন এই চারুকলা। তখনকার গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস শুরু হয়েছিল সেই ঢাকার নবাবপুরের যে জনসন রোড আছে, ওখানে একটা মেডিকেল ইনস্টিটিউট ছিল, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট, তার 2টি কক্ষে। পরবর্তীতে এটা 52 সালে শিফট করে সেগুনবাগিচায়। এখন যে শিল্পকলা আছে, শিল্পকলার জাস্ট পূর্ব দিকে ওখানে মিউজিক কলেজ পরবর্তীতে হয়েছিল। ওখানে খান মেনশন নামে একটা ভবন ছিল ওখানে। সেখান থেকে 56 সালে বর্তমান ক্যাম্পাস শাহবাগের, ওই ক্যাম্পাসের ডিজাইন করেছেন আবার খুব বিখ্যাত, বিশ্ববিখ্যাতই বলবো আর্কিটেক্ট মাজহারুল ইসলাম, যেটি বলা যায় যে ভারতীয় উপমহাদেশের প্রথম আধুনিক স্থাপনা কিন্তু তৎকালীন আর্ট কলেজ ভবন, যেখানে এখন অনুষদ চলছে। তো সব মিলিয়ে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের এই চারুকলার এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে
কিন্তু গর্বের অনেক কিছু রয়েছে। অবশ্যই, নিঃসন্দেহে। স্যার, একটু জানতে চাইবো যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে এই যে চারুকলার বা আজকের চারুকলা অনুষদের যে যাত্রাটা শুরু হয়েছিল বা শিল্পচর্চার যে উদ্দেশ্যটা নিয়ে শুরু হয়েছিল, সেই উদ্দেশ্যের কতখানি সফল হয়েছে আজকে 75 বছর পর এসে? আমি বলবো যে জয়নুল আবেদিন যে উদ্দেশ্য নিয়ে এটা শুরু করেছিলেন, আমরা সঠিক পথে আছি, আমরা কিন্তু পথ হারাইনি। আমি শুধু এটুকু বলি, আসলে কতটুকু অর্জন হলো এটা একটু আপেক্ষিক বিষয়। ওটা কারণ জয়নুল আবেদিনের স্বপ্ন হয়তো এক ধরনের ছিল, যুগের যে পরিক্রমা তার মধ্যে দিয়ে অনেকটা উলট পালট হয়েছে, পরিবর্তন হয়েছে। আমি বলবো সময়ের চাহিদার যে জায়গাটুক আমরা সেটা পূরণ করতে সক্ষম হয়েছে বিভিন্ন সূচকে। আবারও বলি, আমাদের বিভাগের শিক্ষা ব্যবস্থা বলি, সেখানে আমরা প্রতিনিয়ত আধুনিকায়ন এবং যে বিশ্ব শিক্ষা ব্যবস্থা আছে চারুকলার, তার সাথে কিন্তু আমরা মোটামুটি সমকক্ষতা রেখে আমরা এগোতে পারছি। এই যে একটা সময় ছিল আমাদের এখানে শিক্ষা ছিল শুধুমাত্র গ্রামার ভিত্তিক শিক্ষা। আমি গ্রামার ভিত্তিক একটা জেনারেল কথা বললাম, গ্রামার ভিত্তিক। আসলে চারুকলার যে আমি যা দেখছি তাই আঁকছি, এখানে ওই অর্থে ক্রিয়েটিভ চর্চা কিন্তু কম ছিল। রাইট, আমি সেটা বলছি। ধরো প্রথমে ছিল ইনস্টিটিউট, মানে সরকারি ইনস্টিটিউট, মানে কলেজিয়েট স্কুল টাইপ একটা প্রতিষ্ঠান। তারপর সেখান থেকে আসলো কলেজে এসে প্রথম আমরা তত্ত্বীয় শিক্ষা পেলাম। এই যে প্রি ডিগ্রির প্রবর্তন বা ডিগ্রির প্রবর্তন, সেখানে এসে কিন্তু ওই হাতে কলমের শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা জানতে পারলো তাবৎ বিশ্বের যে শিল্পকলার ইতিহাস, নন্দনতাত্ত্বিক যে বোধ তাদের তৈরি হলো। এই যে পড়ালেখার মধ্য দিয়ে এগুলো জানলো, আবার ছবি আঁকাটাও সে আয়ত্ত করলো, দুটোর যে সমন্বয়, সে কিন্তু একজন আদর্শ শিল্পী হওয়ার মতো একটা জায়গা তার মধ্যে তৈরি হলো, দক্ষতা অর্জন করলো সে। তারপরে আসলো মাস্টার ডিগ্রি। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমরা এখনকার অনার্স লেভেল, আমি যদি বলি অনার্স লেভেল পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি বাস্তব ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিই। মানে আমরা যা দেখছি সেটা আঁকছি বা আঁকার চেষ্টা করছি, বা বাস্তব ভিত্তিক একটা রূপকল্প তৈরি করছি। কিন্তু মাস্টার ডিগ্রিতে এসে কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল যে আর্ট, যেটা আমরা বলি, আপনি যেটা বলছিলেন যে নান্দনিক চিন্তার সাথে যে সংমিশ্রণটাই, তখন কিন্তু সে হাতে কলমে এখান থেকে শিক্ষা পেল। তার মানে সে আধুনিক হয়ে ওঠার সবকিছু কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে যাচ্ছে, এবং তার নিজের চিন্তার দ্বারটাও একই সাথে উন্মোচিত হলো। কারণ মাস্টার ডিগ্রিতে তো আমাদের ওরকম ব্যারিয়ার নাই, আমরা উন্মুক্ত করে দিই, আমরা শুধুমাত্র তাদেরকে সাজেশন দিই মাত্র। কারণ আধুনিক শিল্পের যে ধারা, সেখানে কিন্তু আর নির্দিষ্ট মিডিয়া, বা আমি যদি নির্দিষ্ট করে বলি যে এইটা ভিজুয়াল আর্ট, এটা পারফর্মিং আর্ট, ওরকম থাকছে না। কিন্তু এখন কিন্তু মডার্ন আর্টের মূল যে ট্রেন্ড, সেটা কিন্তু এগুলোর সংমিশ্রণ, মিক্সড মিডিয়া। একই সাথে কেউ হয়তো অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতেছে, আবার কেউ অভিনয় প্লাস তার আঁকা চিত্রকর্ম, বিভিন্ন ভ্যারাইটি। আমি সেটাই বলছি, যেটা বলি আমরা উপস্থাপনা শিল্প বা ইনস্টলেশন আর্ট, এরকম নানাবিধ অনুষঙ্গ যুক্ত হয়ে কিন্তু প্রকাশভঙ্গিটাও কিন্তু তার সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। আমরা কিন্তু সেই জায়গায় ছাত্রদেরকে পৌঁছে দিচ্ছি, বাকিটুকু সে অর্জন করবে। স্যার, প্রথম যখন শুরু হয়েছিল তখন কতগুলো বিভাগ বা কি কি সাবজেক্টের উপর শেখানো হতো, সেটা কি বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। প্রথম পর্যায়ে আসলে অনুমোদিত হয়েছিল 7টি বিভাগ। সেই 7টি বিভাগের মধ্যে ছিল তখনকার, এখন যে অঙ্কন ও চিত্রায়ন, এটার তখন নাম ছিল ফাইন আর্ট। গ্রাফিক ডিজাইনের নাম ছিল কমার্শিয়াল আর্ট। তারপরে প্রিন্ট মেকিং এর নাম ছিল গ্রাফিক আর্ট। তারপরে ভাস্কর্যের নাম ছিল মডেলিং। তারপরে ক্রাফট ছিল। তারপরে ক্রাফটের পাশাপাশি আরেকটা বিষয় ছিল ড্রাফটম্যানশিপ। কারণ তখনও পর্যন্ত আমাদের এখানে কিন্তু পলিটেকনিক কলেজগুলো হয়নি, এজন্য এই ধরনের একটা শিক্ষার বিভাগ মানে অনুমোদন করা হয়েছিল। সর্বশেষ ছিল ড্রয়িং মাস্টার্স কোর্স। মানে এখন যারা চারুকলার শিক্ষকতা করবেন স্কুলে, তাদের জন্য এটা প্রশিক্ষণ কোর্সের মতো ছিল এটা। কিন্তু এই কোর্সগুলো সবগুলো কিন্তু মানে বিভাগ হিসাবে এটা কিন্তু যাত্রা শুরু করতে পারেনি শিক্ষক এবং স্থান অভাবে। মাত্র 2টো বিভাগ নিয়ে যাত্রা শুরু করছিল।
মানে শুরু থেকে, সেটা হচ্ছে ফাইন আর্ট, এখন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং যেটা, আর একটা কমার্শিয়াল আর্ট, এখন যেটা গ্রাফিক ডিজাইন। আচ্ছা। আর এই দুটো বিভাগের মধ্যে প্রিন্ট মেকিং এর সাবজেক্টগুলো ছিল, যেমন লিথোগ্রাফ ছিল, উডকাট ছিল, এগুলো তখন শেখানো হতো। পরবর্তীতে কিন্তু 55 সালে এসে ওরিয়েন্টাল আর্ট খোলা হয়, তারপরে আরও পরে এসে 60-এ খোলা হয় এই যে ড্রাফটম্যানশিপ 3 বছরের একটা ডিপ্লোমা কোর্স। আচ্ছা। 63-তে সেটা আবার বন্ধ হয়ে যায়। তারপরে আরেকটা আরও পরে এসে 61-তে এসে খোলা হয় সিরামিক বিভাগ, এবং এই বিভাগ খোলার জন্য আবার জাপান থেকে একজন শিল্পীকে আনছিল, জয়নুল আবেদিন কোইচি তাকিতা নামে। আচ্ছা। হ্যাঁ, তো এটা হয়েছে যতদিন ইনস্টিটিউট ছিল 63 পর্যন্ত। 63-তে এসে আবার ব্যাপক সংস্কার হয় শিক্ষা ব্যবস্থায়, কারণ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজ হয়ে গেছে। সেই কলেজের মধ্যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারিশ ক্রমে এবং জয়নুল আবেদিনেরও ইচ্ছা ছিল কিছু কিছু তত্ত্বীয় বিষয় ঢুকেছে, এই যে বাংলা, ইংলিশ, শিল্পকলার ইতিহাস, সমাজতত্ত্ব, সভ্যতার ইতিহাস, এগুলো কিন্তু তখন ঢুকেছে। পাশাপাশি বিভাগের ক্ষেত্রে কিছু সংস্কার আসছে, যেমন তখন থেকে ওই যে এখনকার যে আমরা নামগুলো জানি আর কি, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট, গ্রাফিক ডিজাইন, তারপরে প্রিন্ট মেকিং, স্কাল্পচার, সিরামিক অ্যান্ড ক্রাফট একসাথে ছিল, আর ওরিয়েন্টাল আর্ট। পরবর্তীতে কিছুদিন 4-5 বছর পরে আবার এটা আলাদা আলাদা বিভাগ হয়েছে। সময়ের সাথে সাথে তো অনেক রকম সংযোজন বা বিয়োজন হয়েছে, সময়ের প্রয়োজনে বা সময়ের তাগিদেই সেটা হয়েছে। মানুষের মধ্যে আগ্রহের জায়গার পরিবর্তনটা কি লক্ষ্য করতে পারেন, যে সেই সময় মানুষের মধ্যে যে চারুকলায় পড়ার প্রতি আগ্রহ বা তখনকার মানুষের যে গ্রহণযোগ্যতা এবং এখনকার সময়ে এসে চারুকলা বা শিল্প চর্চার যে গ্রহণযোগ্যতা, সেখানে পরিবর্তন কি লক্ষ্য করতে পারেন? শিল্পকলা কিন্তু একটা ওই প্রেক্ষাপটে একটা বিশেষায়িত সাবজেক্ট, এবং যে সাবজেক্টটার শুরু যখন হয়েছিল ক্ষুদ্র হইলেও একটা অংশ কিন্তু এটাকে খুব একটা আমলে নেয়নি। তারা বলেছে দরকার কি, এই দেশে আবার এই ছবি আঁকা কি দরকার, নানাবিধ, সেটা সংখ্যায় বেশি ছিল না। ওই ধরনের মানুষ এখনো আছে এবং থাকবে, এটাই আমরা ধরে নিয়েছি। কিন্তু সংখ্যাটা মনে হয় এখন অনেকটাই কমে এসেছে। নগণ্য, ওটা বিষয় না, ওটা এটা সবকিছুর পক্ষে বিপক্ষে কিছু বিষয় থাকে। তখন যখন শুরু হয়েছে দেখতে হবে কারা এখানে ভর্তি হয়েছিল। আমিনুল ইসলাম, তারপরে এই যে আমিনুল ইসলাম স্যার কিন্তু ভালো পরিবার থেকে আসছেন, মুর্তজা বশির, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তারপরে তখন এখানে যারা ভর্তি হয়েছে অধিকাংশের কিন্তু একটা ভালো পরিবার থেকে, ভালো সোসাইটি থেকে তারা এখানে আসতেছে এবং তারা শিক্ষা লাভ করে। আমাদের সবচেয়ে গর্বের বিষয়, প্রথম ব্যাচেরই 4-5 জনকে আমরা পাই যারা 50-এর দশকে আমাদের টোটাল শিল্পকলা আন্দোলনের এটা কিন্তু ওলটপালট করে দিয়ে গেছে। তারা কিন্তু আধুনিক শিল্প চর্চার এদেশে সূচনা করেছে। এদের অনেকে হয়তো বিদেশে গেছেন, হামিদুর রহমান, তারপরে আমিনুল ইসলাম, পরবর্তী ব্যাচের আছেন আব্দুর রাজ্জাক, তারপরে রশিদ চৌধুরী, তারপরে এর কথা বলছিলাম যে মুর্তজা বশির, তার উপরে সৈয়দ জাহাঙ্গীর, অনেকেই কিন্তু ওই সময় এরা কিন্তু সব প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ব্যাচের স্টুডেন্ট। তো সেই যে প্রত্যাশার জায়গা, এরা কিন্তু সেই সময়ের প্রত্যাশা পূরণ করেছে। পরবর্তী প্রজন্ম যদি ধরি, তারাও কিন্তু তাই। আজকে যারা রফিকুন নবী, হাশেম খান থেকে শুরু করে মনিরুল ইসলাম, তাই না, তারও পরবর্তীতে আমাদের শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন, বা বর্তমানে যারা শিক্ষকতা করছেন নারী শিল্পীদের কথাই যদি বলি, তাহলে প্রথম ডক্টর ফরিদা জামান, বা তার পরবর্তীতে আরো যারা জুনিয়র আছেন এখনকার কনক চাপা চাকমা। আসলে সময়ের সাথে সাথে সেই যে বাঁকা চোখে তাকানো মানুষগুলোর জবাব আসলে এই কিংবদন্তি বা এই বরেণ্য শিল্পীরাই দিয়েছেন সময়ের সাথে সাথে, এবং এদের প্রাপ্তি কিন্তু ঈর্ষণীয় আমি বলবো। একদম একদম। শিল্প সংস্কৃতির যে কটা শাখা আমাদের দেশে নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছে, তার মধ্যে চারুকলা এমন একটা শাখা, একটু খেয়াল করলে দেখবেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে তাদের যে অর্জন, তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের যে সম্মানের জায়গা, অন্যান্য সেক্টরগুলো কিন্তু সে জায়গায় এখনো পৌঁছাইতে পারেনি।
শুধু তাই না, এবং অন্যান্য দেশের সাথে সমান তালে আসলে সমান তালে তারা প্রতিযোগিতা চলে করে তারা যাচ্ছে। এগিয়ে সমান যাচ্ছে। স্যার একটু জানতে চাইবো যে চারুকলা অনুষদে তো এখন একটি আয়োজন চলছে, বিশেষ প্রদর্শনী এবং বার্ষিক প্রদর্শনী দুটি একসাথে, সেটা সম্পর্কে একটু জানি। আচ্ছা, চারুকলার এটি আসলে ৭৫ বছর এবছর চলছে। জি, যদিও আমরা একটু দেরি করে ফেলেছি এই আয়োজনগুলো করতে, তো আমরা এই ৭৫ বছর যে অনুষ্ঠান মালা, সেটা শুভ উদ্বোধন ঘটলো এই প্রদর্শনীর মধ্য দিয়ে। এবং এখানে চারুকলার যে প্রতিষ্ঠাকালীন সময়ের শিক্ষক থেকে শুরু করে বর্তমান যারা শিক্ষকতা করছেন তাদের শিল্পকর্ম আছে, পাশাপাশি এখনকার যারা স্টুডেন্ট, জি, এই যে 23 সাল পর্যন্ত অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। সকল শিক্ষার্থীর মানে রানিং স্টুডেন্ট যারা, তাদের শিল্পকর্ম দিয়ে এই এক্সিবিশনটা সাজানো হয়েছে। প্রতিটি বিভাগেই তো প্রদর্শনী হচ্ছে। প্রতিটি বিভাগে আমাদের কিন্তু গ্যালারি ছিল, আমরা ইচ্ছা করলে সবগুলো সামনে করতে পারতাম, কিন্তু আমরা চেয়েছি সাধারণ দর্শক যারা আছেন জি, তারা শুধু ছবি দেখা না, ছবি দেখার পাশাপাশি শিল্পকর্ম দেখার পাশাপাশি তাদের বিভাগটাও ঘুরে দেখুক এবং কোন ধরনের কার্যক্রম সেখানে হচ্ছে সরজমিনে তাদের একটা অভিজ্ঞতা মানে অর্জন কোন করুক। বিভাগে কি কি ধরনের কাজ করা হয় সেটা মূলত সেটাও দেখানোটাই দেখুক। উদ্দেশ্য। এই কারণেই আমরা এটাকে একসাথে আয়োজন করেছি এবং প্রত্যেকটা বিভাগে বিভাগে করা হয়েছে, বাহ, যেন সেখানে গিয়ে দেখতে পারে। চমৎকার। এই আর কি, শুধু এবং এটা না, জয়নুল জন্মবার্ষিকীও তো আছে সামনে। হ্যাঁ, এবছর জয়নুল জন্মবার্ষিকী আছে। আমরা জয়নুল উৎসব করি 29, 30, 31 ডিসেম্বর প্রতি বছর। সেটিও আমরা কিছু প্রোগ্রাম আবার জয়নুল উৎসবের সাথে একত্রে করছি, আচ্ছা, কারণ একটা সমাগম হয়। আর আরও একটা বিষয়, এখন তো নির্বাচনের সময়টা চলছে, আবার বেশি সময় নিয়ে পরবর্তীতে জানুয়ারির ফার্স্ট উইকে করাও সমস্যা, যার জন্য আমরা কিছু অনুষ্ঠান একসাথে করছি। আচ্ছা, যেমন আমাদের সেমিনার থাকবে, জি, এই ৭৫ বছর উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়েছে 30 তারিখে। তারপরে 29 তারিখে পুনর্মিলনী আছে চারুকলার যে শিক্ষার্থীদের। আমাদের আরও অনেক পরিকল্পনা আছে শতবর্ষের প্রোগ্রাম নিয়ে। আমরা আগামী বছরে, আমরা এখনও তারিখ ঠিক করতে পারিনি, আমাদের ইচ্ছা আছে শিল্পকলা জাতীয় জাদুঘরকে সম্পৃক্ত করে আমাদের যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা এখানে ছিলেন তাদেরকে একত্র করে এক্সিবিশনের আয়োজন করা, বাহ, এবং সেমিনার প্রতি মাসে একটা বা দুইটা সেমিনার দিয়ে একত্রে একটা প্রকাশনা করা, যাতে ইতিহাসটাও আমরা তুলে ধরতে পারি। তো আমাদের এভাবে কিছু পরিকল্পনা রয়েছে আর কি। সমস্ত পরিকল্পনা যেন সফল হয়। চারুকলা অনুষদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর অবশ্যই স্যার, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাদেরকেও, বিশেষ করে এনটিভি কর্তৃপক্ষকে যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এর জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।